হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। তো আজকের ভিডিও ট্রান্সলেশনের উপরে। তো ট্রান্সলেশন আমি যে করব 14টা সেন্টেন্স। তো 14টা সেন্টেন্সের মধ্যেই ইট এর বাংলা ভার্সন খাওয়া কথাটা ব্যবহার করা হয়েছে, হয় লিটারালি নইলে মেটাফরিক্যালি। তো আমরা এই ট্রান্সলেশনগুলো করব। তো ট্রান্সলেশন করতে গেলে বলি একটা কথা, যে ট্রান্সলেশন কিন্তু একটা আর্ট। গ্রামারের উপরে সামগ্রিকভাবে ভালো মতো দখল না থাকলে ট্রান্সলেশন করা যায় না। তো সেই ট্রান্সলেশন করতে গেলে গ্রামার তো লাগবেই, ভোকাবুলারি লাগবে। তো তাছাড়া কি কি ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় আমি সেটা আজকে শর্ট লিস্ট করে করে তোমাদের দিয়ে দেবো। তাহলে দেখবে যে ট্রান্সলেশন যখন করবে, সে বাংলা থেকে ইংরেজি হোক বা ইংরেজি থেকে বাংলা হোক, কোনো সেন্টেন্সে করলে বা কোনো প্যাসেজ করলে ব্যাপারটা কিন্তু অনেকটাই তোমাদের হেল্প করবে। তাহলে এটা বলে রাখি যে ট্রান্সলেশন মানে হচ্ছে ট্রান্সক্রিয়েশন। মানে আমি যখন কোনো একটা সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশ ভার্সন করব, আমি কিন্তু একদম ডিটো বাংলাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করব না। কি করব আমি দেখাবো। তার ফলে এই যে ট্রান্সলেশন, এটাকে বলা হয় ট্রান্সক্রিয়েশন। মানে এটা কিন্তু এক ধরনের ক্রিয়েশন, ওকে, এক ধরনের নতুন করে লেখা। তাহলে সেন্সটাকে আমি এক্সপ্রেস করব, সেন্সটা বাংলায় যেমনটা আছে বা যেমনটা রয়েছে আমি তেমনটাকে প্রকাশ করব। সেটা করতে গেলে অনেকগুলো ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। কি কি সেটা? শুরুতে সেটা আগে বোঝাই, একটু লিখে তোমাদের দেখাই, তারপরে আমি এই প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন করে করে দেখাবো যে কি করে ওই রুলগুলো এখানে অ্যাপ্লাই করলে ব্যাপারটা অনেক সুন্দরভাবে ট্রান্সলেশন সম্ভব। ওকে, তাহলে দেখো এবার যে কতগুলো কি পয়েন্টস আমরা মাথায় রাখবো ট্রান্সলেশন করার সময়। কি কি? নাম্বার 1, ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট। যখন কোনো একটা সেন্টেন্স আমরা পাবো, আমরা দেখবো যে ওই সেন্টেন্স কোন ব্যাকগ্রাউন্ড বা কোন কনটেক্সটে আমরা বলি সাধারণত। নইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যারা না থাকলে আমাদের ওই সেন্টেন্সের মধ্যে যে কি সেন্স বা কি ইন্ডিকেশন থাকছে সেটা আমরা ভালো করে প্রকাশ করতে পারবো না। তাহলে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট আমাদের কল্পনা করে নিতে হবে যে কোন কনটেক্সটে কোনো একটা সেন্টেন্স বলা হয়েছে। নাম্বার 2, কিওয়ার্ড। একটা সেন্টেন্সের মধ্যে একটা কিওয়ার্ড থাকে, সেটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে বা ইভেন নাউন হতে পারে। সেই যে কিওয়ার্ড, সেটাকে লিটারালি ব্যবহার করা হলো নাকি মেটাফরিক্যাল। লিটারালি মানে কি? একদম আক্ষরিক অর্থে। খাওয়া খাওয়া দুভাবে হয়। যেমন প্রথম সেন্টেন্সে দেখো, আমার আজ খাওয়া হয়নি, এখানে নর্মাল কোনো ফুড বা খাবার খাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু 4 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে, তোর টিম তো আজ 3 গোল খেলো, এখানে এই যে খেলো, এখানে কিন্তু কোনো খাবার খাওয়ার কথা বলা হচ্ছে না। 4 নম্বর সেন্টেন্সে খাওয়া কথাটাকে মেটাফরিক্যালি ব্যবহার করা হলো, 1 নম্বর সেন্টেন্সে খাওয়া কথাটাকে লিটারালি ব্যবহার করা হলো। অর্থাৎ লিটারাল মানে হচ্ছে আক্ষরিক অর্থ, মেটাফরিক্যাল মানে হচ্ছে রূপক অর্থ। অর্থাৎ যেখানে আক্ষরিক অর্থ থেকে ছাড়িয়ে গিয়ে আমি একটা অন্য মানে ইন্ডিকেট করলাম, সেটা খেয়াল রাখবো। নাম্বার 2, 3 নম্বর সেন্টেন্স। পুরো সেন্টেন্সটাকে খেয়াল করবো যে সেই সেন্টেন্সের মধ্যে সত্যি সত্যি কোনো লিটারাল মানে আছে নাকি মেটাফরিক্যাল মানে। যেমন ওয়ার্ডের ক্ষেত্রে বুঝে নেবো, সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সেটা বুঝতে হবে। আচ্ছা, যেমন অত খাই খাই করিস না, এখানে খাওয়ার ব্যাপার নেই। খাই খাই করিস না বলে কোনো জিনিস হয় না। কি করলে তাকে আমরা খাই খাই বলি, আমি এটা করানোর সময় বোঝাবো। তারপর নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস। হয়তো বাংলায় কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভে শুট করলো, ইংলিশে দেখবো যে সেটা প্যাসিভে এক্সপ্রেস করতে ভালো শোনাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে। তাহলে এটা খেয়াল রাখবো যে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে কোনটা আমার বেটার লাগছে আমার কনটেক্সটে। বাংলা সেন্টেন্স অ্যাক্টিভে থাকলেও ইংলিশ আমাদের প্যাসিভ করতে হতে পারে, সেটা আমরা খেয়াল রাখবো। তারপর সেন্টেন্স টাইপ। আমরা হয়তো কোনো একটা সেন্টেন্স বাংলায় পেলাম সিম্পল সেন্টেন্স, আমাদের সেটাকে কম্পাউন্ডে করতে হতে পারে, কমপ্লেক্সও করতে হতে পারে। তাহলে মানেটাকে সুটেবলি বা মানেটাকে পারফেক্টলি এক্সপ্রেস করার জন্য যে সেন্টেন্স আমাদের অ্যাডপ্ট করতে হবে, আমরা সেটাকে অ্যাডপ্ট করব। 5 নম্বরের পরে 6 নম্বর, অ্যাকশন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কোনো একটা কাজ, যেমন লেখা, গান শোনা, পড়া, বোঝানো, এগুলো অ্যাকশন ভার্ব। বি ভার্ব অ্যামিজা, ওয়াজ বা অনেক সময় দেখা যায়। এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে বাংলায় অনেক ক্ষেত্রে এমন থাকে যে অ্যাকশন ভার্ব দিয়ে সেন্টেন্স দেওয়া হলো, আমি দেখতে পাচ্ছি ইংলিশে কনভার্ট করতে গেলে বা ট্রান্সলেট করতে গেলে বি ভার্ব আনলে আমার সুবিধা হবে বা ইভেন হ্যাভ ভার্ব আনলে আমার সুবিধা হবে। তো এটা আমরা মাথায় রাখবো যে ভার্বটা আনলে আমার মিনিংটা পারফেক্টলি এক্সপ্রেস করবে সেটা আমাকে ব্যবহার করতে হবে। এবার এমনও হয় যে অ্যাকশন ভার্ব দিয়ে কোনো বাংলা সেন্টেন্স দেওয়া আছে, কোন একটা ওয়ার্ড আমি পাচ্ছি না, তাহলে ইউজুয়ালি বি ভার্বের সঙ্গে অ্যাডজেক্টিভ যায়, হ্যাভ ভার্বের সঙ্গে নাউন যায়। মজার ব্যাপারটা হচ্ছে আমি হ্যাভ ভার্ব ব্যবহার করতে চাইছি বা এখানে হয়তো কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ ভার্ব দিয়ে সেন্টেন্স ফ্রেম করা আছে, কিন্তু দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বের সঙ্গে যে নাউনটা আছে সেই নাউনের ইংলিশ ভার্সনটা আমি হয়তো জানি না, বা সেই নাউনের ইংলিশটা জানি কিন্তু স্পেলিংটা ঠিক মাথায় আসছে না। সেক্ষেত্রে আমি সুইচ করব বি ভার্বে, কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো হয়, সেই যে নাউন তার অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এইরকম যখন আমাদের পার্টস অফ স্পিচকে কনসিডার করে লিখতে হবে, আমরা যদি সেটা মনে না থাকে, বানান ঠিক না থাকে,
তাহলে আমরা কিন্তু সুইচ করব যেটা সুবিধা হবে সেটার ক্ষেত্রে। তাহলে এই রকম কতগুলো ব্যাপার আমরা মাথায় রাখলে আমাদের ট্রান্সলেশনটা সহজ হবে, বরং বলবো ট্রান্সক্রিয়েশনটা আমাদের অনেকটা ক্লোজ টু পারফেক্ট হবে। ওকে, বলে রাখি বাংলা সেন্টেন্সের যে মানে ইংলিশে কোনো সেন্টেন্স হবে না তার একদম ডিটো অ্যাকুরেট মানে প্রকাশ করার ক্ষেত্রে। তবুও আমাদের ট্রান্সলেশনের মানে হচ্ছে যতটা সম্ভব ম্যাক্সিমাম ক্লোজনেস ইন মিনিং বা ইন্ডিকেশন। তাহলে সেটা আমাদের টার্গেট হলে আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা দেখবো যে ট্রান্সলেশন অনেকটাই সোজা হবে। তাহলে চলো এবারে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে করা যাক, এবং সেখানে আমরা দেখবো যে ওই সাবজেক্ট বা অবজেক্ট বা ওই সেন্টেন্স প্যাটার্ন বাদ দিয়ে আরো কতগুলো খুঁটিনাটি কতগুলো কানেক্টার্স থাকে। বলে রাখি যদি একটা কোনো প্যাসেজ বাংলায় দেওয়া হয় তাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে দুটো সেন্টেন্সের মাঝখানে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে ইন বিটুইন দ্য লাইনস বা ইন বিটুইন দ্য সেন্টেন্সেস। তাহলে ওই যে কতগুলো লিঙ্কার্স, কতগুলো ইন্ডিকেশন, সেগুলো আমাদের বুঝে নিতে হয়। যেমন দেখো, না না আমি চা খাই না, আমি চা খাই না বললে আমরা সবাই পারবো। না না আমি চা খাই না, এই না না যে ব্যাপারটা এলো, এটা কোন কনটেক্সটে আমরা বলি আসবো, আমি এক্সপ্লেন করবো এবং সেখানে দেখাবো যে কি করে এগুলোকে ট্রান্সলেট করতে হয়। ওকে, তো আরেকটা কথা তোমাদের বলি, এখানে মজার ব্যাপার, সেটা আমি লক্ষ্য করে দেখেছি যে অনেকেই কিন্তু গ্রামারে চোস্ট। গ্রামারের কোনো অ্যাক্টিভিটি দাও, কোনো এক্সারসাইজ দাও, তারা 10 on 10 স্কোর করে ফেলবে। ন্যারেশন হোক, ভয়েস হোক, টেন্স হোক, সাবজেক্ট বা এগ্রিমেন্ট হোক, সেন্টেন্স ট্রান্সফরমেশন হোক, অ্যাফার্মেটিভ নেগেটিভ ট্রান্সফরমেশন হোক বা ডিগ্রি হোক, হোয়াট এভার, গ্রামারে যা কিছু দাও না কেন একদম ফুল মার্কস। কিন্তু তারা লেখার ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে লিখছে, ভেবে ভেবে লিখছে, ফ্লুয়েন্টলি তাদের ভাবনাটা আসছে না কেন, বা ভাবনা এলো তাহলে লিখতে পারছে না কেন। সমস্যা হচ্ছে এখানেই, আমরা ওই সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে লিমিটেড হয়ে আছি। কোনো একটা ওয়ার্ড যখন আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে, যেটা হয়তো দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে, খানিকটা স্পোকেন ইংলিশের টাচ, সেইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছি না। কেননা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রাখতে পারছি না, সেখান থেকে এক্সপ্রেশনটাকে ফ্লুয়েন্টলি আনতে পারছি না, ফলে আমাদের স্পোকেন ইংলিশে আটকে যাচ্ছে, বারবার আমরা থেমে থেমে যাচ্ছি। দ্বিতীয়ত লেখার ক্ষেত্রে দেখব যে লিখছি ভাবতে হচ্ছে, লিখছি কেটে আবার কারেকশন করতে হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো কখন হয়? যখন আমি বললাম যে এই কনটেক্সটগুলো আমার মাথায় ফ্লুয়েন্টলি কাজ না করে, ওকে, স্পন্টেনিয়াসলি কাজ না করে। তার মানে ট্রান্সলেশনের ক্ষেত্রেও তাই। ট্রান্সলেশন যদি আমি চটপট ঝটাঝট করে ফেলতে পারি, আমার কিন্তু স্পোকেন ইংলিশ সরাসরি চলে আসবে, একদম স্পন্টেনিয়াসলি চলে আসবে। আবার যখন কিছু লিখবো, কোনো প্যারাগ্রাফ হোক, এসে হোক, কোনো কম্পোজিশন করব, আমার কিন্তু লেখা একদম সাবলীলভাবে চলবে। ঠিক আছে, তো সেগুলো পারতে গেলে ট্রান্সলেশন ফাস্ট আনতে হবে। আচ্ছা, শুরু করা যাক। নাম্বার 1, আমার আজ খাওয়াই হয়নি। আমরা কি করব? অনেকেই ভাববো খাওয়াই হয়নি মানে কি, এর ইংলিশ কি আছে? আমার হলো, আজ হলো, খাওয়াই হয়নি এর ইংলিশ কি? আমি এটাকে অন্য কনটেক্সটে ফেলি না, মিনিংটাকে সেম রেখে, তাহলে দেখবো যে ব্যাপারটা সহজ হয়ে গেল। তাহলে এই যে একটা সেন্টেন্স পেলাম, ফ্রেজ পেলাম, ওয়ার্ড পেলাম, তাকে সুইচ করে কোনো একটা সিনোনিমাস এক্সপ্রেশন ভাবতে পারছি না, তার ফলে আমার ডিলে হচ্ছে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। তাহলে আমার আজ খাওয়াই হয়নি মানেটা কি? আমি চাইবো যে কেউ যেন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট না করে, করতে গেলে তো সেটা ভুল হবেই, দ্বিতীয়ত সেটা শোনাবে রোবোটিক, মেকানিক্যাল, আগের ক্লাসে আমি সেটা বলেছিলাম। তাহলে একদম ন্যাচারাল স্পন্টেনিয়াস ট্রান্সলেশন করতে গেলে আমাকে এক্সপ্রেশন বা সেন্সের উপরে জোর দিতে হবে। তাহলে আমার আজ খাওয়া হয়নি কথাটাকে একটু সুন্দর করে মডিফাই করে আমার মতো সাজিয়ে নিই, এক্সপ্রেশন ঠিক থাকবে, মিনিং ঠিক থাকবে। তার মানে হচ্ছে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, মানেই হচ্ছে আমার আজ খাওয়া হয়নি। তাহলে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি দুটো কন্টেক্সট হতে পারে, হয় আমার পয়সা নেই, আমার সঙ্গতি নেই, বা আমার সময়ের অভাবে আমি খেতে পারিনি, যেটাই হোক না কেন। তাহলে আমি সেলফ কনফেশন করছি যে আজ আমার খাওয়াই হয়নি। তার মানে I have not yet eaten anything today. আমি লিখতেই পারি। তার মানে বাংলা সেন্টেন্সের মিনিং যা, ইংলিশেরও তাই। কই, আমার তো আটকালো না। তাহলে I haven't yet eaten anything today বা I have not yet eaten anything today মানে তো সেম। এটা লিখতে পারছি, কিন্তু এই ভার্সন থেকে এই ভার্সনে আসতে গেলে আমার টাইম লেগে যাচ্ছে, তার ফলে আমার কিন্তু স্পোকেন ইংলিশ আটকাচ্ছে। তাহলে মনে রাখবে যে ইংলিশে বলতে গেলে ওই ছোট ছোট সেন্টেন্স ট্রান্সলেট করলে হবে না। আমি ভাত খাই, আমি খেলি, আমি পড়ি, আমরা এইভাবে কোনোদিন সেন্টেন্স বলি না, আমরা কোনোদিন এরকমভাবে সেন্টেন্স বলি না বা নিজেকে এক্সপ্রেস করি না।
খেয়াল করে দেখো, কেননা আমরা তার সঙ্গে কিছু অ্যাড করে বলি যখন কারোর সঙ্গে কথা বলি বা যখন কোনো কনভারসেশন করি, টেলিফোনে হোক বা সামনাসামনি হোক বা কোনো কিছু বলি, সেটাই। তো এইরকম ছোট ছোট সেন্টেন্স ট্রান্সলেট করে কোনোদিনই কাজের কাজ কিছু হবে না, আমাদেরকে পুরোটা সামগ্রিক স্পন্টেনিয়াস সেন্টেন্স আনতে হবে। নাম্বার 2, এরকম পোশাক এখানে খাপ খায় না, তাহলে প্রথম সেন্টেন্সে ইট বা খাওয়ার আক্ষরিক অর্থে ব্যবহার করা হলো বা একদম লিটারাল মিনিং ইউজ করা হলো। দ্বিতীয় সেন্টেন্স, এরকম পোশাক এখানে খাপ খায় না, এখানে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এখানে খাওয়া মানে কোনো খাবার খাওয়ার কথা বলা হচ্ছে না। পোশাক এখানে খাপ খায় না মানে পোশাক এই পরিবেশের সঙ্গে যাচ্ছে না, পোশাকে অ্যাটমসফিয়ার দ্য অকেশন তার সঙ্গে খাপ খাওয়া মানে হচ্ছে স্যুট ভার্ব আনতে হবে। ওকে, কি করব? দিস টাইপ অফ ড্রেস যায় না বা স্যুট খায় না, ডাজ নট স্যুট হিয়ার। ব্যাস হয়ে গেল। কি কঠিন কিছু হলো? আমাকে স্যুট ভার্বটা মনে রাখতে পারলে হয়ে যাবে। তাহলে খাপ খাওয়া মানেটা কি? অ্যাডপ্ট না, তার মানে এক্সাক্ট মানেটা হচ্ছে এই কনটেক্সটে আমাদের এই হচ্ছে ট্রান্সলেশন বা সেন্টেন্স, আমাকে স্যুট ভার্ব আনতে হবে। নাম্বার 3, ওর আজকাল খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এখানে এই খাওয়া দাওয়াটা ইট ভার্ব, কিন্তু খাওয়া দাওয়া মানে কি? কোনো ইট নয়। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই মানে হচ্ছে ওর ফুড হ্যাবিটের কোনো ঠিক নেই। এই যে মানে আমি সুইচ করলাম, এটা দরকার, এটা যে স্পন্টেনিয়াসলি পারে, কুইকলি করতে পারে, তার লেখা ফার্স্ট হবে, স্পোকেন ইংলিশ ফার্স্ট হবে। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন অর ওয়ে আউট। আচ্ছা, ওর আজকাল খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। কি ঠিক নেই? হিজ food habit is rather irregular আজকাল these days। ব্যাস হয়ে গেল। কি কঠিন এর মধ্যে? হিজ ফুড হ্যাবিট ইজ রাদার ইররেগুলার দিস ডেজ, ওর আজকাল খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই নাম্বার 4, তোর টিম তো আজ 3 গোল খেলো। আমরা এই গোল খাওয়া এটা কিন্তু লিটারাল মানে নয়, এটা মেটাফরিক্যাল বা রূপক অর্থে। 3 গোল খেলো, তাহলে 3 গোল খেলো এর কোনো ইংলিশ নেই। আমরা ডিকশনারি খুঁজে 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 মরে গেলেও ইংলিশ পাবো না। তাহলে কতগুলো ওয়ার্ড আমাদের জানতে হবে, কি সেটা লিখি। আচ্ছা, তোর টিম তো আজ 3 গোল খেলো, এখানে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু বুঝি। হয়তো ডিসকাশন হয়েছিল খেলা শুরুর আগে যে আমি জিতবো, এ বলছে আমি জিতবো, বলছে আমি জিতবো। তো দেখা গেল যে দাবি করেছে জিতবো সে হেরে গেল, 3 গোল খেলো, ভালো কথা। যে বা কথাটা বলছে যে তুই তো বলেছিলি তোর টিম জিতবে, তোর টিম তো 3 গোল খেলো রে, তার মানে সেই এক্সপ্রেশনটা এখানে আনতে হবে। যতটা যদি সেটা পারা যায় তাহলে ট্রান্সলেশন পারফেক্ট হবে। এবারে কি করবো? হোয়াই, এটা কোয়েশ্চেন মার্ক করছি না, হোয়াই। হোয়াই মানে হচ্ছে কিরে, তুই যে বলেছিলি কিরে কি হলো, হোয়াই মানে হচ্ছে তাই। তোর টিম তো আজ 3 গোল খেলো, তাহলে ইয়োর টিম হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ 3 গোল খাওয়া বা গোল খাওয়া, এটা পারফেক্ট টেন্সেই রাখবো। হ্যাজ সে ভার্ব, একটা সুন্দর ভার্ব, এটা হচ্ছে কনসিডার্ড। এবারে কি লিখবো? 3 গোল মানে 3 গোলস আজকে, টুডে। ওকে, তাহলে কি পাওয়া গেল? ওয়াই ইয়োর টিম হ্যাজ কনসিডার্ড 3 গোলস টুডে, তার মানে তুই যখন লাফাচ্ছিলি তোর টিম তো আজ 3 গোলে হারলো। তারপরে নাম্বার 5, পুলিশটা ঘুষ খাওয়ার মাস্টার। এখানে অবভিয়াসলি ঘুষ খাওয়াটা ইটের মেটাফরিক্যাল ইউজ বা রূপক অর্থে ব্যবহার করা হলো। পুলিশটা, দা পুলিশ বললে প্লুরাল বোঝায়, তাহলে পুলিশটা মানে দা পুলিশম্যান। আচ্ছা, ঘুষ খাওয়ার মাস্টার মানে হয় ঘুষ খাওয়ার মাস্টার, is an expert in ঘুষ খাওয়া, taking bribes। Okay, the policeman is an expert in taking bribes। পুলিশম্যান মানে পুলিশটা ঘুষ খাওয়ার মাস্টার। নাম্বার 6, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছিস। এখানে অবভিয়াসলি খাওয়ার লিটারাল মানেটাই ইন্ডিকেটেড হচ্ছে, তার মানে খেয়ে খেয়ে মানেটা কি? এর কোনো ইংলিশ হয় না,
একটা সুন্দর এক্সপ্রেশন দিয়ে সেটা প্রকাশ করব। আগে লিখি মোটা হয়ে যাচ্ছিস, তার মানে ইউ আর গেটিং ফ্যাট, তার থেকে ভালো কথা ওবিস। ইউ আর গেটিং ওবিস খেয়ে খেয়ে ফ্রম ওভার ইটিং। ব্যাস, এবার আমি যদি না জানি খেয়ে খেয়ে মানেটা কি, সেটা খুঁজতে 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 আমার জীবন চলে যাবে। এইভাবে আমাদের কিন্তু সেন্টেন্সের সেন্সটাকে আনতে হবে। 7, অত খাই খাই করিস না তো। খাই খাই করা মানেটা কি? খাই কি করলে খাই খাই করা বোঝায়? এই খুব খিদে পেয়েছে, চল না একটু খেয়ে আসি। কিরে খাবার কিছু আছে একটু দে না রে, টিফিন আছে তো দে একটু। এরকম করাটাকেই বলা হয় খাই খাই করা। তাহলে কি বলবো? আচ্ছা, যদি কাউকে একটু সাবধান করে হালকা একটু বিরক্তির সুরে বলি এটা করিস না ওটা করিস না, তাহলে কি করব? আমাদের ইউ সাবজেক্ট এটা হিডেন, সেটা নিয়ে আসতে হয়। কি করবো দেখো, মজার ব্যাপার। ডোন্ট ইউ খাই খাই করা যেটা বললাম, তাহলে কি দাঁড়ালো? হ্যাঙ্কার আফটার। এটার মানে হচ্ছে যে কোনো কিছু, সেটা খাবার হোক, সেটা টাকা হোক, সেটা বাইরে ঘুরতে যাওয়ার জন্য হোক, মানে ঘ্যান ঘ্যান করাকে বলা হয় হ্যাঙ্কার আফটার। তাহলে ডোন্ট ইউ হ্যাঙ্কার আফটার ফুড অত দ্যাট মাচ। আমরা হ্যাঙ্কার আফটারের পরে অন্য কিছু আনতে পারি, সেটা তাহলে সেন্টেন্স সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে অত খাই খাই করিস না, ডোন্ট ইউ হ্যাঙ্কার আফটার ফুড দ্যাট মাচ। তাহলে আমি যেটা বললাম, এই সাবজেক্ট ইউটাকে আমরা ড্রপও করতে পারি, ডোন্ট হ্যাঙ্কার আফটার ফুড দ্যাট মাচ। এর থেকে এই ইউটা আনতে হয় যখন আমরা কাউকে একটু ডিরেক্টলি বলবো, একটু তাচ্ছিল্য করে বলবো, একটু কমান্ডের সুরে বলবো, তখন ইউটাকে নিয়ে আসতে হয়। 8, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। অবভিয়াসলি এটা লিটারাল মানে বা লিটারাল ইন্ডিকেশন এখানে। তাহলে বাড়ি থেকে খেয়ে এসেছি এরকম কথা আমরা প্রায়ই বলি। কারো বাড়িতে গেলাম বা কারোর কোনো অকেশনে গেলাম, আমার যদি অলরেডি বাড়ি থেকে খাওয়া হয়ে গিয়ে থাকে, সেখানে তারা হয়তো আমাকে ফুড অফার করলো, আমি বলি না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে সেরম ক্ষেত্রে আমি কি লিখবো? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, তাহলে কি বলবো? আই হ্যাভ অলরেডি, বাড়ি থেকে খেয়ে এসেছি মানে টেকেন মাই ফুড অ্যাট হোম। ফ্রম হোম বলবো না, মানেটা কি? আমি বাড়িতে অলরেডি আমার খাবার খেয়ে নিয়েছি, মানে হচ্ছে আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসছি। তাহলে একই রকম মানে, কিন্তু বাড়ির থেকে খেয়ে এসছি, এখানে ফ্রম ভাবতে গেলে কিন্তু আমার সেন্টেন্সের মানে পুরো পাল্টে যাবে এবং সেন্টেন্সের মিনিংটা আসবেও না। নাম্বার 9, ইন্টারেস্টিং। না না আমি চা খাই না। এরকম কথা আমরা দুটো সিচুয়েশনে বলি। এক, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চা খাও, আমি যদি খাই তো বলবো হ্যাঁ আমি খাই, না খেলে বলবো না না আমি চা খাই না। আর একটা সিচুয়েশনে বলি, সেটা কি? কেউ আমাকে চা অফার করলো, এখন আমি বলতে পারি না না নো থ্যাঙ্কস, আই ডোন্ট টেক টি। তার মানে না না এটার মানেটা কি? এটা দুভাবে হতে পারে। তার মানে নো থ্যাঙ্কস যদি আমি কেউ আমাকে চা অফার করে, আর নানার ইংলিশ হবে ও নো যদি আমি বলতে চাই যে না আমি চা খাই না। তাই জন্য কি লিখবো? কেউ আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি চা খান, না উত্তর হলে ও নো আই ডোন্ট টেক টি। আর যেমনটা বললাম অন্য ভার্সনটা কি, যদি কেউ আমাকে চা অফার করে, আমি যদি চাটা না খেতে চাই কি বলবো? নো থ্যাঙ্কস আই ডোন্ট টেক টি। তাহলে দেখো যে কোনো একটা সেন্টেন্স তার কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড আমাকে বুঝতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক মানেটার দিকে এগোতে পারবো। নাম্বার 10, কিরে ওষুধটা খেয়েছিস। যদি কিরে এই পার্টটা না দিয়ে দিই তাহলে যে কেউ করতে পারবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সোজা। এবারে কিরে যেই জুড়ে দিলাম অমনি কিন্তু অনেকের মাথা ঘুরে যাবে। কিরে মানে ইংলিশে কি লিখবো, একটু ব্যাকগ্রাউন্ড ভেবে নেওয়া যাক। তাহলে আমি হয়তো কাউকে বললাম যে ওষুধটা খেয়ে নিস কিন্তু মনে করে, এইবারে আধ ঘন্টা পরে গিয়ে জিজ্ঞাসা করলাম দেখি তো খেয়েছে কিনা, কিরে ওষুধটা খেয়েছিস। তার মানে আমি বলা সত্ত্বেও খেয়েছে কিনা আবার জানতে চাইছি, ব্যাপারটা এরকম।
তাহলে কি করব কি রে, যেমন এখানে করলাম ওয়াই হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন, ওকে। এই ওয়াই কোয়েশ্চেন মার্ক নয়, কিরে, হ্যারে, এরকম মানে ইন্ডিকেট করে। 11, এবারে কিন্তু প্রচন্ড মার খাবি বলে রাখলাম। একটা সেন্টেন্স আমরা এটাকে দুটো বানিয়ে ফেলবো, তাহলে আমাদের এক্সপ্রেশনটা সুন্দর হবে। যেমনটা আমি বলেছিলাম যে প্রয়োজনে আমরা কোনো একটা সেন্টেন্সকে ভেঙে দুটো করতে হতে পারে, বা দুটোকে মিক্স করে একটা করতে হতে পারে, সেটা আমরা করব যেমনটা প্রয়োজন হবে কনটেক্সটে। তাহলে এবারে কিন্তু প্রচন্ড মার খাবি বলে রাখলাম, এই বলে রাখলাম কথাটার মানেটা কি? কাউকে সাবধান করা। দুভাবে করা যায়, দেখাই। তাহলে বলে রাখলাম আই ওয়ার্ন ইউ, তোকে কিন্তু সাবধান করছি। এবারে বাকিটা করব ইউ উইল বি ব্যাডলি বিটেন এবারে দিস টাইম। ওকে, তাহলে একটা সেন্টেন্স ভেঙে দুটো করলাম, আই ওয়ার্ন ইউ, ইউ উইল বি ব্যাডলি বিটেন দিস টাইম। বা আমরা চাইলে এটাও করতে পারি, আই মিন ইট, ইউ উইল বি ব্যাডলি বিটেন দিস টাইম। তাহলে এইগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের টার্ম, দুটো সেন্টেন্সে কানেক্ট করে। এইগুলো আমাদের বুঝতে হবে বেশি বেশি করে। ওকে, এরপরে নাম্বার 12, মজার। চোখের মাথা খেয়েছো নাকি? ভালো করে দেখো, দুটো সেন্টেন্স আছে এখানে, কোনো অসুবিধা নেই। তাহলে চোখের মাথাও হয় না, লেজও হয় না, চোখের মাথা খাওয়াটা কি? এটা আসলে কি বলতে চাইছে? আমাকে সেই সেন্সটা এনে তাকে ইংলিশ করতে হবে। তাহলে চোখের মাথা খেয়েছো নাকি একটু কাউকে তাচ্ছিল্য সুরে বলছি, কি করব? হ্যাভ ইউ লস্ট ইয়োর ড্যাম ভিশন? ভালো করে দেখো, লুক কেয়ারফুলি। তাহলে লুকের পরে যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই জন্য অ্যাড হলো না। তাহলে লুক কেয়ারফুলি। হ্যাভ ইউ লস্ট ইউর ড্যাম ভিশন? লুক কেয়ারফুলি। ওকে, নাম্বার 13, লোকটার টাকার খাই খুব বেশি, মানে সে টাকা যেখানে সে সেখানে। তাহলে কি বলবো? এখানে দেখো যে সেন্টেন্সটাকে যদি আমরা একটু অন্যভাবে সাজাই, বলতে পারি লোকটার টাকার খাই হয় খুব বেশি, মানে ইজ। আমি ইজ জানতে পারি, না চাইলে আমি যদি চাই অন্যভাবে সাজাবো, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব আনতে পারি, আমরা অ্যাকশন ভার্ব আনতে পারি, সেটাও আমরা বিচার করে দেখবো কোনটা বেস্ট হবে। লোকটার টাকার খাই খুব বেশি, তার মানে দ্য ম্যান এবারে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকশন ভার্ব দিয়ে করলে ব্যাপারটা একটু বেটার হবে, তাই জন্য আমি একটা কোনো অ্যাকশন ভার্ব আনবো যে ভার্বের মধ্যে দিয়ে টাকার প্রতি লোভ, টাকার প্রতি আকাঙ্ক্ষা বা টান বেশি প্রকাশ পায়, সেরকম একটা ভার্ব। তাহলে দ্য ম্যান ক্রেভস ফর মানি টু মাচ। অরিজিনাল সেন্টেন্সে ইজ কথাটা ছিল ওখানে হিডেন বা উজ্জ, আমি সেখানে ভার্ব নিয়ে এলাম। দ্য ম্যান ক্রেভস ফর মানি টু মাচ, লোকটা টাকার প্রতি তার খুব বেশি আসক্তি বা আকাঙ্ক্ষা। ওকে, আমি চাইলে এখানে নাউনও ব্যবহার করতে পারি এই ক্রেভের, সেটা হচ্ছে ক্রেভিং। তাহলে দ্য ম্যান হ্যাজ টু মাচ ক্রেভিং ফর মানি, তাও বলতে পারি। ওকে, তো যেটা আমার সুবিধা হবে। এইবারে আমি চাইলে ভার্ব ইউজ করতে পারি বা সেই ভার্বের নাউন করতে পারি, সেন্টেন্সটাকে একটু মডিফাই করে ফেলবো। লাস্ট নাম্বার 14, চল না একটু হাওয়া খেয়ে আসি, মেটাফরিক্যাল মানে। তাহলে চল না মানে অবভিয়াসলি লেটস গো। চাইলে আউট জুড়ে দিতে পারি। ওকে, কারণ হাওয়া খেতে তো আমরা বাইরেই যাব, লেটস গো আউট, একটু হাওয়া খেয়ে আসি। আচ্ছা, অ্যান্ড এখানে দুটো পার্ট আছে, আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে ফেললাম। তাহলে লেটস গো আউট অ্যান্ড
হ্যাভ সাম ফ্রেশ এয়ার। ওকে, আমরা চাইলে হ্যাভ কে পাল্টে বা একে রিপ্লেস করে ব্রিথ ইনও করতে পারি। তাহলে দেখো দুটো ভার্সন দাঁড়িয়ে গেল, লেটস গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ এয়ার অথবা লেটস গো আউট অ্যান্ড ব্রিথ ইন সাম ফ্রেশ এয়ার। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন করব, আশা করি একদম ক্লোজ যেটা আমাদের এক্সপ্রেস করা উচিত সেন্সটাকে তার কাছাকাছি পৌঁছাতে পারবো। আদারওয়াইজ আমাদের কিন্তু মনে হবে খাপ ছাড়া, যেন মনে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাকে ইংলিশে বসিয়ে বসিয়ে ট্রান্সলেট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম সুটেবল নয় এবং তাদের মার্কসও বেশি কখনো ওঠে না। অলরাইট, তাহলে আজকে ভিডিও পর্যন্তই। আমি এরপরের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য কোনো একটা গ্রামারিক্যাল কোর টপিক, সেটা হবে টেন্সের উপরে। টেন্স অনেকেই শিখেছো, অনেকেই জানি আমরা, কিন্তু আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করবো টেন্স, যাতে কিনা যেমনটা বলি যে লজিক্যালি বোঝা যাবে, অনেকদিন মনে থাকবে, কাউকে বোঝাতেও পারবো এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো দেখতে থাকো ইংলিশ ভায়া বাংলা, অ্যান্ড অফকোর্স সার্ভ ইউর মাদারল্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং।